আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের গুচ্ছ ক প্লাস ইবি প্রশ্ন এবং সলভ সিরিজে আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো এখানকার গুচ্ছ এবং ইসলামিক ইউনিভার্সিটির আসা যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব, পাশাপাশি এর কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবা। কেমন হয়েছে, ভালো না খারাপ, এটা অবশ্যই কমেন্ট করবা। ক্লাসটা করে যদি হেল্প পাও তাহলে অবশ্যই শেয়ার করে দেবো অন্যের সাথে। তো আমরা পরবর্তীতে এভাবে কিন্তু সবগুলা চ্যাপ্টার কভার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো কথা না বলে আমরা শুরু করি। তো আমাদের প্রথমে যে প্রশ্নটা আছে এটা আমরা টাইপ ওয়াইজ কিছুটা সাজাইছি, এর জন্য আমাদের সালগুলো একটু ভিন্ন থাকবে। ঠিক আছে, প্রথমে আমাদের মাত্রা রিলেটেড যে প্রশ্নগুলো এবং মাত্রা থেকে যে প্রশ্নটা আসে বেশিরভাগ সেটা হচ্ছে তোমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। মহাকর্ষীয় ধ্রুবক কোনটা? আমাদের জি। ঠিক আছে, তো আমাদের জি এর যে মান সেটা আমরা কত জানি বলতো? জি এটার মান হচ্ছে আমরা জানি 6.673 ইন্টু 10⁻11 এন এম স্কোয়ার কেজি ইনভার্স। তো এখন কথা হলো ভাইয়া, তুমি চাইলেই কিন্তু এটার মাত্রা মুখস্থ রাখতে পারো, অনেক সময় আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। বাট আমরা কিন্তু এই যে মাত্রা থেকে কিভাবে বের করব, আমাদের যে এককটা আছে না, একক, এই একক থেকেও কিন্তু আমরা মাত্রাটা বের করতে পারি। ঠিক আছে, এককটা থেকেও আমরা কিন্তু মাত্রাটা বের করতে পারি। কিভাবে মাত্রা বের করবো একক থেকে? তো একক থেকে মাত্রা বের করার জন্য তুমি খুবই সিম্পলি জিনিস জানবা। দেখো এখানে আমাদের কি নিউটন প্রথমে আছে, তারপর কি মিটার স্কোয়ার আছে, তারপর কেজি ইনভার্স 2 আছে, তাই না? তো দেখো নিউটন, এই নিউটনটা কি বলতো? বলের একক না? তো বলের মাত্রাটা কি ছিল? বল সমান সমান কি ভর গুণন ত্বরণ না? তাহলে ভরের ক্ষেত্রে আমরা জানি কি এম, ত্বরণের ক্ষেত্রে কি হবে? এল টি ইনভার্স 2। তারপর দেখো এম স্কোয়ার, এমটা কি দূরত্বের একক ছিল না? তাহলে দূরত্বের জন্য মাত্রা কি ছিল? এল, তারপরে স্কোয়ার, দেখো এল স্কোয়ার। দেখো কেজি, কেজিটা কি আমাদের হচ্ছে ভরের একক না? আর ভরের মাত্রা কি? এম, পাওয়ার কত আছে? ইনভার্স 2। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করো, দেখো এম টু দি পাওয়ার মাইনাস 2 না, গুণ করলে কত হবে? এম টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে গেল। আর দেখো এল আছে এখানে, এল স্কোয়ার, তার মানে কত? এখানে এল কিউব পাইলা। আর এখানে দেখো টি ইনভার্স 2। তো এটাই হচ্ছে আমাদের মাত্রা। তো এইভাবে তুমি কিন্তু সহজেই একক থেকে মাত্রাটা বের করতে পারবে এবং খুবই ইজিলি। হ্যাঁ, জাস্ট কয়েকটা আমাদের মাত্রা জানলে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। ঠিক আছে, তো আমাদের অ্যান্সারটা কত হচ্ছে দেখো তো? এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2, এটা হচ্ছে এ নাম্বারটা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। তো আমাদের নেক্সট কোশ্চেন তোমাকে কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে r/2, হ্যাঁ r/2, যেখানে আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আরটা কি? আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো r/2 উচ্চতা এবং গভীরতা, উচ্চতা এবং গভীরতা, অর্থাৎ উচ্চতাও তোমাকে দেওয়া আছে r/2 এবং গভীরতাও তোমাকে দেওয়া আছে r/2। তো এইটা হলে আমাদের ত্বরণের অনুপাতটা কত হবে? অর্থাৎ উচ্চতায় এবং গভীরতায় ত্বরণের অনুপাতটা কত হবে? তোমাকে এখানে জিএইচ বাই হচ্ছে জিডি, এটা সমান সমান কত বের করতে বলছে। ঠিক আছে, তার আগে চলো আমরা সূত্রগুলো একটু দেখে নিই। তো আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা কি জানি? যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ যে ত্বরণ সেটা কি? আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এইচটা কি? এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ইনটু জি। ঠিক আছে, এরপরে আমাদের যদি এইচ এর মানটা অনেক ছোট হয় আর এর থেকে, সেই ক্ষেত্রে আমরা গভীরতা উচ্চতায় সূত্র কি হবে? 1 মাইনাস 2h বাই আর ইনটু জি, যেটা হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান 9.8। এরপর দেখো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান যদি 1 বাই এন গুণ হয়, অর্থাৎ বুঝতে পারছো? দেখো আমরা যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যাই বা ডি গভীরতায় যাই, আমাদের অভিকর্ষ ত্বরণটা কি হয়? কমে যায়। ঠিক আছে, আর কেন্দ্রে গেলে জি এর মানটা কত? 0। তার মানে আমরা যদি এইচ উচ্চতায় উঠি সেই ক্ষেত্রেও জি এর মানটা কমবে, এবং যদি গভীরে যাই সেই ক্ষেত্রেও কিন্তু জি এর মানটা কমবে। এবার জি এর মানটা যদি 1 বাই এন গুণ হয়, তোমাকে বললো যে ভূপৃষ্ঠের তুলনায় 1/4 গুণ হলো, 1/4, সেক্ষেত্রে এন এর মান কত? 4। তো এরকম যদি থাকে 1 বাই এন গুণ হয় উচ্চতায়, তাহলে এইচ সমান সমান কত হবে? √n-1 ইনটু আর। এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এইচ উচ্চতায়, কত উচ্চতায়? ভূপৃষ্ঠের তুলনায় 1 বাই এন গুণ হবে অভিকর্ষ ত্বরণ। এরপর আসো ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়? ডি গভীরতায়, ডি গভীরতা আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্র কি? জি অফ ডি 1 মাইনাস ডি বাই আর। তো তুমি এটা দেখো লসাগু করলে এটা এভাবে লিখতে পারো, আর মাইনাস ডি ডিভাইড বাই আর, এটাও তুমি লিখতে পারো। ঠিক আছে, ইনটু জি হবে এখানে, এটা জি হবে, তার সাথে জি গুণ হবে। ঠিক আছে, এটা সূত্র। এরপরে তোমাকে বললো যে ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় জি এর মানটা 1 বাই এন গুণ হলো। ঠিক আছে, গভীরতায়, ডি গভীরতায় 1 বাই এন গুণ হলো, তাহলে ডি এর মানটা কত হবে? গভীরতার মানটা কত হবে? n-1 ডিভাইড বাই এন ইনটু আর। ঠিক আছে, সূত্রগুলা একটু শর্টকাটটা মাথায় রাখবা। উচ্চতায় বললে √n-1, আর গভীরতা বললে n-1 বাই হচ্ছে n। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই প্রশ্নটা আমরা দেখি। এখানে বলছে উচ্চতা তোমাকে দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে r/2 এবং ডি এর মান দেওয়া আছে r/2। তাহলে দেখো আমরা এখানে মানটা বের করে ফেলবো। তাহলে দেখো আমরা জিএইচ, ঠিক আছে, তো আমাদের জিএইচ বাই জিডি এটার মানটা বের করতে বলছে। তাহলে দেখো এখান থেকে আমরা জিএইচ বাই হচ্ছে জিডি এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, ইকুয়াল। তো এখন কথা হচ্ছে দেখো জিএইচ এর মানটা কত ছিল? জিএইচ এর মানটা ছিল হচ্ছে আর ডিভাইড বাই আর প্লাস এইচ, এটার পরে হোল স্কয়ার, ডিভাইড বাই আমাদের জিডি এর মানটা কত ছিল? 1 মাইনাস ডি ডিভাইড বাই আর। ঠিক আছে, তো এটা ছিল আমাদের বিষয়। তো এখন দেখো আমরা যদি লসাগু করি নিচে, তাহলে নিচে আমি যদি উল্টায় দিই একটু, দেখো আমরা উপরে কি লিখতে পারি? আর ডিভাইড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, এটার পরে হোল স্কয়ার ছিল, আর নিচে দেখো লসাগু করলে কত আসে? আর মাইনাস ডি ডিভাইড বাই আর। ঠিক আছে,
তো এটাকে যদি আমরা একটু গুণ আকারে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভগ্নাংশটা উল্টায় যাব না, তাহলে দেখো উপরে কি থাকে r ডিভাইড বাই r প্লাস এইচ, এইচ এর মানটা আমরা কত পাবো r/2 বসাই দিলাম, এটার পর হোল স্কয়ার ইনটু দেখো আমি যখন ভাগ আকার থেকে গুণ নিচে তখন নিচেরটা উপরে চলে যাবে, তাহলে উপরে থাকলো যে r এবং নিচে থাকলো বলবো তো r মাইনাস ডি, ডি এর মান তোমাকে দেওয়া আছে কত r/2, তো তুমি জাস্ট এটা ক্যালকুলেশন করলে মানটা কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে লসাগু কত হচ্ছে, আমরা উপরে পেলাম কত r, আর নিচে দেখো 2r প্লাস দেখো এখানে r ডিভাইড বাই 2, ঠিক আছে, এটা একটা মান স্কয়ার, তার সাথে দেখো গুণ দেখো এখানে লসাগু করলে উপরে দেখো কি থাকছে, উপরে r থাকে, আর দেখো 2r মাইনাস r ডিভাইড বাই 2, ঠিক আছে, তো এই মানটা আমরা পাইলাম। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো এখানে দেখো 2 উপরে চলে গেল, আর দেখো 2r ইনটু r মানে কত 3r, তার মানে তুমি এখানে পাচ্ছ কত 2r ডিভাইড বাই নিচে দেখো কত 3r, এটার পরে কত স্কয়ার, ঠিক আছে, এই পাশে দেখো কি পাচ্ছ 2r মাইনাস r মানে শুধু একটা আর 2 উপরে চলে গেল, তার মানে তুমি এখানে পাচ্ছ কত 2r ডিভাইড বাই r, ঠিক আছে, তাহলে দেখো এখানে আর কাটা এখানে আর কাটা, তার মানে দেখো 2/3 তারপর স্কয়ার মানে কি এখানে তুমি 4/3 4/9 পাচ্ছ, আর এখানে দেখো 2, তার মানে দেখো 8/9 হচ্ছে আমাদের উত্তর। যেহেতু অনুপাত চাইছে তার মানে আমরা কি বলতে পারি যে উচ্চতায় ইস্টু হচ্ছে গভীরতায় ইকুয়াল কত লিখতে পারি 8:9, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের উত্তর যেটা দেওয়া আছে ডি নাম্বারে। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে, জাস্ট তুমি সূত্রটা বসাবা, একটু বড় লাগতে পারে বাট তুমি কয়েক লাইন স্কিপ করেও করতে পারো, কারণ আমি এখানে বোঝানোর স্বার্থে কিন্তু প্রত্যেকটা লাইন ভেঙে করাইলাম, বাট তুমি যখন করবা তখন তুমি কিন্তু এক চান্সে এখানে চলে আসবা। দেখো আমি এখানে 2r প্লাস r লিখছি, তুমি কিন্তু ডিরেক্ট 3r লিখবা, এখানে তুমি ডিরেক্ট r লিখবা, তাই না, কারণ তোমাকে শর্ট টেকনিক অল্প জায়গার মধ্যে ক্যালকুলেশন করতে হবে, বুঝা গেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম টাইপ আসছে তোমার এই অভিঘর্ষ ত্বরণ থেকে, ঠিক আছে, অভিঘর্ষ ত্বরণের মান নির্ণয় থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু গুচ্ছতে এবং ইবিতে আসা প্রশ্ন, তো এই টাইপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 19-20 ইসলামিক ইউনিভার্সিটি 19-20 আসা একটা প্রশ্ন, তোমাকে বলছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ কত আর হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মানটা শূন্য হবে, জি এর মান কত হবে, জি এর মানটা শূন্য হবে, ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে দেখো এখানে উচ্চতার যদি কথা বলছে তাহলে উচ্চতার ক্ষেত্রে আমরা দেখো জি এইচ এটা সমান সমান কি লিখতে পারি 1 মাইনাস 2h ডিভাইড বাই r লিখতে পারি, তাই না, এটা ইনটু জি। এখন কথা হলো ভাই বলো তো এই জিএস এর মানটা 0 বলছে, এই জিএস এর মানটা কি হবে, জিএস এর মানটা কি হবে শূন্য হবে। দেখো তো শূন্য কখন হবে, যখন এই পার্টটা 1 হবে না, তাহলে এই পার্টটা 1 দেখো 1 মাইনাস 1 মানে কত 0, 0 ইনটু 0, 0 ইনটু সামথিং মানে কি সেটা 0 হয়ে যাবে, তার মানে এই জিএইচটা 0 করতে হলে আমাদের এই পার্টটা কত হইতে হবে 0 হইতে হবে, তাই না, তাহলে এই পার্টটা 0 মানে কি বলতো, সরি এই পার্টটা 0 হইতে হবে, তাহলে দেখো এখানে 1 আসতে হবে না, তার মানে 2h বাই r, এটা কখন 1 হবে যখন দুইটা সমান হবে, তাই না, তাহলে আমরা বলতে 0 হলে আমরা কি বলতে পারি, 0 হলে আমরা বলতে পারি যে 2h এটা সমান কত হবে r হবে, কারণ দেখো এই যে এটার সমান হলে কি 1 হচ্ছে 1 মাইনাস 1 0 হচ্ছে, তার মানে h এর মানটা কত আসছে r/2, তো এটাই আলটিমেটলি আমাদের উত্তর যেটা দেওয়া আছে হচ্ছে এ নাম্বার। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু মানগুলো বের করে ফেলতে পারবো, বোঝা গেল, অথবা তুমি এখানে শূন্য বসাও, শূন্য বসে ক্যালকুলেশন করে করতে পারো, বাট আমরা জাস্ট কমন সেন্স, যদি এটা 0 হয়ে যায় তাহলে এটা 0 কখন হবে যখন 1 মাইনাস 1 তুই পাবা, আর এই পাশে 1 মানে কি এইটা এটার সমান হলে তো 1 পাবো, তাই না, এখানেও 2h এখানেও 2h, তাহলে কি 1 হয়ে গেল, বা উপরে আর নিচে আর তাও 1 হয়ে গেল, 1 মাইনাস 1 মানে 0, তাহলে আমরা 2h r লিখতে পারি, অথবা h সমান r/2, সিম্পল। তাহলে অভিকর্ষ ত্বরণ এই টাইপ থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের কি বলছে, ভূপৃষ্ঠতে কত গভীরে, কি বলছে কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমার মাথায় রাখতে হবে গভীরে বলছে না উচ্চতায় বলছে, তো কত কি বলছে কত গভীরে, ঠিক আছে, তাহলে তোমাকে ডি এর মানটা বের করতে বলছে, কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4, 1/4 মানে কি ভাই বলতো 1/4 না, 1/4, তো আমরা কি বলছিলাম যে জি এর কি হবে 1/n গুণ যদি হয়, 1/n গুণ হয়, তাহলে 1 যদি n গুণ হয় তাহলে আমরা ডি সমান সমান কি লিখতে পাইছিলাম গভীরতার ক্ষেত্রে n-1 ডিভাইড বাই n ইনটু হচ্ছে r, এটা কখন, এটা হচ্ছে আমাদের গভীরতায়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গভীরতায় যদি বলে, ওকে। আচ্ছা, তাহলে দেখো n এর মানটা কত 1/4 নিচে, এটা হচ্ছে আমাদের n, তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি 4 - 1 ডিভাইড বাই 4 ইনটু হচ্ছে r, তার মানে তুমি লিখতে পাচ্ছ 3r ডিভাইড বাই 4, যেটা দেওয়া আছে আমাদের দেখো সি নাম্বার অপশনে। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের গভীরতা নাকি হচ্ছে উচ্চতায় এটা বের করতে পারি, ঠিক আছে। সেম ভাবে তোমাকে যদি বলতো যেটা উচ্চতায়, যদি বলতো যে উচ্চতায়, ঠিক আছে, এইচ উচ্চতায় হলে আমরা এখানে কি বল করতাম, এইচ উচ্চতায় হলে আমরা এইচ সমান সমান লিখতাম √n-1, ঠিক আছে, ইনটু হচ্ছে আর, তখন তুমি পাইতে হচ্ছে দেখো √4-1 ইনটু দেখো আর, তার মানে দেখো এখানে কত 2 - 1, দেখ না 2 1 কে 2, দেখো 2 4 কে রুট করলে কত 2 থাকে, 2 - 1 মানে 1 সমান আর এইচ এর মানটা কত আর, যদি এইচ ইকুয়াল টু আর হয়ে যায় তখন আমাদের কি অভিকর্ষ ত্বরণের মানটা 1/4 হবে এত উচ্চতায়, তো উচ্চতায় বললে এক সূত্র আর গভীরতায় বললে এটা এক সূত্র, ঠিক আছে।
আচ্ছা, তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, তো এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান অর্ধেক হবে, জি এর মান কি হবে, অর্ধেক হবে। তো আমাদের এখানে তোমার অপশনটা একটু ভুল আছে, ঠিক আছে, অপশনটা একটু ভুল আছে, অপশনটা একটু ভুল আছে, আর প্রশ্নটাও একটু, ঠিক আছে, তাহলে অপশনটা অন্য অপশন, আমি দেখাই কিভাবে করতে হবে। তো দেখো আর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, জি এর মানটা অর্ধেক হবে, কত উচ্চতায়, ঠিক আছে। এবার কি বলছে, উচ্চতা, তো আমরা উচ্চতা হলে কি হবে, এটা সূত্র আমরা দেখছি তাই না, এইচ এর মান বের করতে বলছে, আর জি এর মানটা কত হবে, হাফ হবে। তার মানে এখানে এন এর মানটা কত, এন এর মান হচ্ছে তোমাকে 2 দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি দেখছিলাম, যদি এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় 1/n গুণ হলে আমাদের যে এইচ এর মানটা কত ছিল, √n - 1 ইন্টু আর, তাই না। তো দেখো √2 - 1 ইন্টু হচ্ছে আর, তো √2 মানে কত, √2 এর মান হচ্ছে আমরা জানি, √2 এর মান আমরা কত জানি, 1.414 - 1 ইন্টু হচ্ছে আর, তার মানে তুমি এখান থেকে লিখতে পারো 0.41 ইন্টু আর, এটা তুমি লিখতে পারো, ঠিক আছে, এটা তুমি লিখতে পারো। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অপশন একটু ভুল ছিল, বা 0.4 তুমি এখানে পাবা 0.41 ইন্টু আর বা 0.4 ইন্টু আর, এরকম অপশনে তোমার থাকবে, ঠিক আছে, অপশনটা একটু ভুল ছিল, বুঝা গেল। তাহলে এইভাবে আমরা খুব সহজেই উচ্চতায় এবং গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানটা কেমন হবে 1/n গুণ হলে এইচ এর মান এবং ডি এর মানটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো এরকম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের গুচ্ছক এমসিকিউ বুস্টার কোর্সটা সাজানো হয়েছে। তো এখানে তোমার শুধুমাত্র গুচ্ছের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলো আমরা সুন্দর মতো টাইপ ওয়াইজ তোমাদের সাজাই দিব, এবং যত প্রকার শর্টকাট হ্যান্ড ক্যালকুলেশন দরকার সেগুলো কিন্তু আমাদের গুচ্ছক এমসিকিউ বুস্টার কোর্সে কিন্তু পেয়ে যাবা। এবং এটা কিন্তু আগামী 45 দিনকে টার্গেট করে করা হচ্ছে, ঠিক আছে। তো আগামী 40 দিনের মধ্যে যারা গুচ্ছে একটা সিট নিশ্চিত করতে চাও বা গুচ্ছে একটা ভালো পজিশনে টার্গেট করতে চাও, তার জন্য কিন্তু এমসিকিউ বুস্টার কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা বিষয় তোমাদের কিন্তু প্রবলেম হবে বেশি। তো এই তিনটা বিষয়ের উপর একটা যতটুকু পারা যায় কম্প্যাক্ট আকারে আমরা গুছাই দিব হচ্ছে এমসিকিউ বুস্টার কোর্সে। তো যারা ভর্তি হতে চাও তারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার পড়ানো যদি তুমি বুঝো সেই ক্ষেত্রে ভর্তি হতে পারো, যদি না বুঝো তাহলে তো ভর্তি হওয়ার লাভ নাই। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যায়। দেখো তো এখানে আমাদের বলছে কি, যে ভর অপরিবর্তিত রেখে, ভর অপরিবর্তন মানে কি, ভরটা চেঞ্জ হয় না, আগে যা ছিল তাই আছে। তো ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ, তুমি ব্যাসার্ধ কি করলা, দ্বিগুণ করছো, ব্যাসার্ধ তো এখানে কি করছো, দ্বিগুণ করছো। ওকে, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কেমন হবে, ঠিক আছে, পরিবর্তন কেমন হবে, কত গুণ হবে, এটা তোমাকে বের করতে হবে। তো দেখো আমরা অভিকর্ষ ত্বরণ জি, এটা সমান আমরা কি জানি, জি এম ডিভাইড বাই আর স্কয়ার, তাই না। তাহলে এখানে জি প্রপোর্শনাল টু এম, যদি তুমি ভরকে এন গুণ করো তাহলে জি এর মানটাও এন গুণ হবে, এবং তুমি জি এর মানটা দেখো জি প্রপোর্শনাল টু 1/r², ঠিক আছে, 1/r², তার মানে জি এর মানটা তুমি যদি আর কো, ঠিক আছে, তুমি যদি আর কে যদি এন গুণ করো, আর কে এন গুণ করলে, জি হবে কত বলো তো, জি হবে 1/n², 1/n², তাহলে কি ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে যদি তুমি আর কে এন গুণ করো তাহলে জি কত হবে, 1/n² গুণ, 1/n² গুণ, তাহলে তুমি এটা কি করছো, দ্বিগুণ না, তাহলে এন এর মানটা কত, এখানে এন এর মানটা 2 না, এন এর মানটা 2, তাহলে এটা যদি দ্বিগুণ হয় তাহলে জি কত হবে, 1/2 তারপরে স্কয়ার না। তার মানে আমাদের দেখো জি ড্যাশ, এই জি ড্যাশ সমান কত হবে, 1/2 এটা পুরো স্কয়ার ইন্টু জি, তার মানে দেখো 1/4 ইন্টু জি, তার মানে আগের তুলনায় কত হচ্ছে, 1/4, ঠিক আছে, আগের তুলনায় অভিকর্ষণ 1/4 হবে। তার মানে অ্যান্সারটা কত, বি নাম্বারটা। তো এইভাবে কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক এখান থেকে তুমি ডিরেক্ট বলতে পারবা। সমানুপাতিক মানে কি, তুমি ভরটাকে এন গুণ করলে জিও তোমার এন গুণই হবে। আর ব্যস্তানুপাতিক মানে কি, তুমি যদি কোনো কিছুকে এন গুণ করো, ব্যস্তানুপাতিক মানে কি 1/n হবে। আর যেহেতু এখানে বর্গের ব্যস্তানুপাতিক তার মানে 1/n² হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজেই করে ফেলতে পারি। চলো পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে, দেখো এখানে এই প্রশ্ন একটু ভুল ছিল, এখানে 10 লিখে ফেলছিলাম, এখানে তোমার 14 হবে, ঠিক আছে, 14। তো দেখো একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় আবর্তন করে, ঠিক আছে, তার মানে এখানে পর্যায়কাল, এটা কি 10 ঘন্টাটা হচ্ছে পর্যায়কাল, নিজ কক্ষে সে আবর্তন করছে, তার মানে কি এটা পর্যায়কাল না, এটা হচ্ছে তার পর্যায়কাল, পর্যায়কাল আমরা টি দ্বারা প্রকাশ করি, পর্যায়কাল বা আবর্তনকাল। তো এর ব্যাস দেওয়া আছে, গ্রহটার ব্যাস দেওয়া আছে 14 × 10⁴। আমরা জানি আমরা হিসাব নিকাশের ক্ষেত্রে বা সূত্রের ক্ষেত্রে সবসময় ব্যাসার্ধ ইউজ করি, তাই না। তো যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে আমাদের আলাদা করে ব্যাসার্ধটা বের করতে হবে। দেখো এটা কিন্তু গুচ্ছতে আসা প্রশ্ন, 23-24 হাজার প্রশ্ন। এবং ভর বিশিষ্ট একটি নভোযান, তোমাকে এটা ভর দেওয়া আছে, নভোযানের যে ভর সেটা দেওয়া আছে কত, 10⁴ কেজি ভর বিশিষ্ট একটি নভোযান উপগ্রহটিকে অবতরণ করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কারণে
নভোযানের ওজন কত হ্রাস পাবে। তার দেখো এখানে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণন, তার মানে উপগ্রহটা যে নিজ অক্ষ, এই যে অক্ষ দেখো, এই যে উপগ্রহ নিজ অক্ষে ঘূর্ণন করছে না, এই উপগ্রহের উপরে একটা নভোযান আছে, এখানে একটা নভোযান আছে, ঠিক আছে। তো এই যে উপগ্রহ যে ঘুরতেছে, এই ঘূর্ণনের জন্য এই নভোযানের যে একটা ওজন, নভোযানের ওজন মনে করো, এখানে আমরা ওজন মনে করো এমজি বলি না, এটা সাপোজ এমজি, ঠিক আছে, ওজন সাপোজ, ঠিক আছে। তো এই ওজনটা কতটুকু হ্রাস পাবে, কতটুকু হ্রাস পাবে। তো এখানে হ্রাস কেন পাইলো, হ্রাস কেন পাইতেলো, বাড়তেও পারো। দেখো কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে একটা অক্ষের উপর, দেখো এটার উপরে ঘুরতেছে না, এটা উপগ্রহর কক্ষপথে ঘুরতেছে, তার মানে উপগ্রহটা কি করবে, কেন্দ্রের দিকে এইটা টানবে না, ঠিক আছে। কোনো তুমি যদি ঘুরাইতে থাকো তাহলে কেন্দ্রের দিকে কি টানবে না, তাহলে কেন্দ্রের দিকে কি এফসি বা কেন্দ্রমুখী বলের দরুন কি টানবে না, তাহলে যখন টানবে তখন এই টানের মানটা কি এই ওজন থেকে বাদ যাবে, ওজন থেকে বাদ যাবে। তো ওজনের দিকটা এবং টানের দিকটা পরস্পর বিপরীত, ওজনের দিকটা এবং টানের দিকটা কি হবে, পরস্পর বিপরীত, তার মানে এই এফসি পরিমাণ ওজনটা কি হবে, কমে যাবে, ঠিক আছে। এই যে গ্রহের যে ঘূর্ণন হলো, এই ঘূর্ণনের জন্য আমরা কি এই উপগ্রহের উপর একটা নভোযান আছে, এই নভোযানটা কি করছে, এই গ্রহটার কেন্দ্রের দিকে একটা কি কেন্দ্রমুখী বলের দ্বারা আকর্ষিত হচ্ছে, এবং এই আকর্ষণ বলটা ওজন থেকে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এই যে আমাদের যে এফসি বা কেন্দ্রমুখী বল, এই যে কেন্দ্রমুখী বল এফসি, এটার সমান আমরা কি জানি, এমভি স্কয়ার ডিভাইড বাই আর, বা হচ্ছে আমাদের এম ওমেগা স্কয়ার আর। এতটুকু ওজন কি হবে, এতটুকু ওজন হচ্ছে হ্রাস পাবে, এতটুকু ওজন কিভাবে হ্রাস পাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন বিষয়। তো এখানে তোমাকে অ্যান্সারটা বের করতে, দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমি তোমাদের কি বলবো, এটা তোমরা স্কিপ করবা। কেন স্কিপ করবা, দেখো এই প্রশ্নের অপশনগুলো দেখো, দেখো এখানে 21.44 আছে, 21.24 আছে, 24.21 আছে, 24.4 আছে। এই প্রশ্নের অ্যান্সার তুমি এক্সাক্ট কখনো বের করতে পারবে না। ইভেন এটার যে উত্তর ক্যালকুলেটর দিয়ে ইউজ করার পরে, ক্যালকুলেটর ইউজ করে তোমার হচ্ছে 21.32 আসে, যেটা কাছাকাছি মান ধরাইছে এটা ধরে করছে। তার মানে এটার অ্যান্সার তোমার ক্যালকুলেটর দিয়ে বের করার পরেও এখানে ডিরেক্ট অপশন দেওয়া নেই। তার মানে কিছু প্রশ্ন তোমাকে এভাবে থাকবে যেটা তুমি জানবা, কনসেপ্ট তোমার জানা আছে, বাট তোমাকে অ্যান্সার করা যাবে না, ঠিক আছে। বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, তোমার কিন্তু সময় বেশি দেওয়া নাই, কারণ এখানে প্রশ্নগুলো এমন না যে তোমার এটা দাগাতেই হবে, তুমি দেখবা যে এর থেকে সহজ প্রশ্ন কি আছে। এমন হয় যে এই টাইপের প্রশ্ন তোমার দাগাতে হবে বা আর কোনো কমন নাই, তাহলে তুমি কি করবা, এরকম গাণিতিক প্রশ্নগুলো সর্বশেষে তুমি দাগাবা, ঠিক আছে। কারণ তুমি এখানে এক্সট্রা করে 5-10 মিনিট সময় রাখবা, যে কিছু গণিত যে রিলেটেড যে ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আছে, যেগুলোতে আমাদের সময়টা বেশি লাগবে, ওই প্রশ্নটা তুমি সময় রাখবা 10 মিনিট রেখে, তুমি সবার শেষে দাগাবা। কারণ তুমি যদি এই প্রশ্নটা আগে যারা দাগাইতে গেছে, যারা পণিতে করতে গেছে, তার এখানে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় নষ্ট হয়েছে, এই 2 থেকে 3 মিনিটে কিন্তু সে গোটা প্রশ্ন পড়ার সময় পাবে না, অর্থাৎ এরপরে যে সহজ প্রশ্নগুলো ছিল সেগুলো সে কিন্তু দাগে আসতে পারবে না। তো একটা প্রশ্নের জন্য তুমি কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু এখানে সময় পাবা না, মাথায় রাখবা, ঠিক আছে। তো অবশ্যই এরকম প্রশ্ন বা অপশন দেখলে, এরকম অপশনে যদি দেখো, ফিজিক্সে যখনই ম্যাথ করতে যাবা তখন অপশনটা দেখবা, অপশনটা খুবই যদি কাছাকাছি থাকে তো এই প্রশ্নগুলো স্কিপ করার চেষ্টা করবা, কারণ এটার অ্যাকুরেট মান বের করতে গেলে তোমার যথেষ্ট সময় লাগবে। আবার এই প্রশ্নটা ক্যালকুলেটর ইউজ করলে 2.34 আছে, 32 আছে, 21.32 আছে, যেটা এখানে অপশনও নাই, কাছাকাছি মান ধরে করাইছে। তার মানে এগুলো প্রশ্ন স্কিপ করার চেষ্টা করো। নিয়মটা বলে দিই, তাহলে এম ওমেগা স্কোয়ার, দেখো ওমেগা এটা হচ্ছে ওমেগা কৌণিক বেগ, এটা সমান আমরা কি জানি 2 পাই বাই হচ্ছে টি, টিটা কি পর্যায়কাল, যেটা তোমাকে দেওয়া আছে পর্যায়কাল, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কেন্দ্রমুখী বল এফসি এটা বের করি, তাহলে ভর তোমাকে দেওয়া আছে গ্রহের নভোযানের বের করতে বলছো না, নভোযানের পর, তাহলে নভোযানের বল তো ভরটা লাগবে, তাহলে দেখো 10⁴ গুণন দেখো ওমেগা, ওমেগার মান কত 2 পাই বাই টি, টি এর মান দেখো এখানে 10 ঘন্টা বলছে, তাহলে এটাকে মিনিটে কনভার্ট করবো, তারপর সেকেন্ডে কনভার্ট করবো, তোমার দেখো 10 গুণন হচ্ছে 60, তারপরে যে 60 সেকেন্ডে কনভার্ট হয়ে গেল, এটার পুরো স্কোয়ার গুণন দেখো এখানে কি বলছে পরবর্তীতে আমাদের আর, এটা কি ব্যাসার্ধ, তোমাকে 14.10⁴ হচ্ছে আমাদের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 দিয়ে ভাগ করলে 10⁴, এটা ক্যালকুলেশন করলে তোমার মান আসে এরকম 21.32 এরকম মান আসে। তো এটা কাছাকাছি মান ধরে আমাদের 21.24, এইটা আমাদের অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার দেওয়া আছে। দেখো ক্যালকুলেট দিয়ে করার পরেও কিন্তু মানটা এক্সাক্ট আসে না, তো এরকম প্রশ্নগুলো চেষ্টা করবা একটু সেভ করে দেওয়ার, কারণ সব প্রশ্ন তোমার এখানে সলভ করার প্রয়োজন নাই, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে, দেখো পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক, পৃথিবীর ব্যাসার্ধ তুমি অর্ধেক করে দিলা, খুব ভালো কথা, অর্ধেক করে দিলা। এবার ভরটা অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠ হতে অভিকর্ষ ত্বরণ কত, আমরা কিছু আগে এই প্রশ্ন করলাম, ঠিক আছে, অর্ধেক করলাম, ঠিক আছে। আমরা প্রথমে করছিলাম দ্বিগুণ, এবার করলাম কি অর্ধেক। দেখো আমরা কি বলছিলাম, জি জি প্রপোর্শনাল টু 1/r², তাই না। তো তুমি এটা কি করছো 1/n গুণ করে দিছো, তার মানে কি জি এর মানটা কি n হবে না, উল্টায় যাবে না, জি এর মানটা কি হবে, উল্টায় যাবে। তার মানে দেখো জি কত হবে, দেখো জি কত হবে, দেখো এই যে এইভাবে তুমি করতে পারো চাইলে। দেখো আমি এখানে কি বলতেছি, দেখো দেখো আর এর মান 1/n হয়েছে, 1/n গুণ, দেখো তাহলে প্রথম কথা কি ছিল, আর জি এর মানটা আর এর বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে জি কত হবে, জি হবে,
তাহলে বর্গের ব্যস্তানুপাত নাকি উল্টাই দিব না, 1/n কে উল্টাইলে কি হবে, শুধু n হবে, তারপরে স্কোয়ার, n স্কোয়ার গুণ, ঠিক আছে। অথবা তুমি চাইলে এরকমও করতে পারো, g1/g2 এরকম ধরে করতে পারো, দেখো r2/r1, ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো, এইভাবে চাইলে করতে পারো, আবার তুমি চাইলে এইভাবে, এটা জাস্ট বেসিক জিনিস, ঠিক আছে ভাই, বেসিক। হাফ করছো, অর্ধেক হয়েছে, তার মানে উল্টায় যাবে, 2 এর উপর স্কোয়ার মানে 4 হয়ে যাবে। তাহলে দেখো জি ড্যাশ এটা সমান কত হবে, n স্কোয়ার ইন্টু জি, ঠিক আছে, তার মানে দেখো 4g হয়ে যাবে, আলটিমেটলি আগের তুলনায় কত গুণ হবে, 4 গুণ হবে, ঠিক আছে। তার মানে আমরা জানি কি ব্যস্তানুপাতিক, তুমি যদি অর্ধেক করো তাহলে এটাকে দ্বিগুণের উপর স্কোয়ার হবে, ঠিক আছে। এই জিনিসটা উল্টাই দিব, কি হবে, মানটা উল্টাই দিয়ে স্কোয়ার করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়, দেখো আমাদের নেক্সট কোশ্চেন তোমাকে কি বলছে, যে দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে, আমাদের যে দূরত্ব ডি, এই দূরত্বটা অর্ধেক করে দিলা তুমি, তাহলে আকর্ষণ বলটা কি হবে, তাহলে মহাকর্ষ বল যেটা আছে আমাদের, তো মহাকর্ষ বলের যে সূত্র এফ, যেটা সমান আমরা কি জানি, জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এখন কথা হলো ভাই, তোমাকে বলছে যে এদের মধ্যবর্তী যে দূরত্ব তা আমি অর্ধেক করে দিলাম, ঠিক আছে, অর্ধেক করে দিলাম। তাহলে দেখো এখানে f প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার, তাহলে এখানে অর্ধেক মানে কি, তুমি হাফ করছো, কি করছো, হাফ করছো, তার মানে ব্যস্তানুপাতিক মানে কি উল্টায় যাবে, তার মানে 2 হবে, তারপরে স্কোয়ার। তাহলে দেখো এখানে f2 সমান সমান কত হবে, n স্কোয়ার ইন্টু হচ্ছে f1, তার মানে এখানে কি বলছে, দেখো এই যে 1/n গুণ করছো, 1/n গুণ 1/n গুণ, তাহলে n স্কোয়ার ইন্টু f1 হবে, তার মানে এখানে কত হবে, 4f1 হবে, ঠিক আছে। আগের তুলনায় কত হবে, আগের তুলনায় তোমার 4 গুণ বাড়ে যাবে, ঠিক আছে, আগের তুলনায় কি হবে, 4 গুণ হয়ে যাবে। তো এইভাবে জিনিসটা বুঝতে হবে যে কোন টাকার সমানুপাতিক এবং কোন টাকার ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, f2 ডিভাইড বাই f1, এভাবে তুমি লিখতে পারো, এটা চাইলে দেখো d1 ডিভাইড বাই d2 এটার উপর স্কোয়ার, এটাও তুমি লিখতে পারো, তাই না। আবার দেখো আমরা যদি ভরের ক্ষেত্রে বলি, তো ভরের ক্ষেত্রে দেখো f2 এর ক্ষেত্রে আমরা m1 ড্যাশ m2 ড্যাশ এভাবে লিখতে পারি, এবং f1 এর ক্ষেত্রে m1 m2। তো তোমাকে যখন বলবে যে ভর পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে তুমি ভর পরিবর্তন জায়গায় যে m ড্যাশ বসাতে পারো, ড্যাশ মানে কি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, আর m1 m2 এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, এই সূত্রে বসাই দিলেও তুমি করে ফেলতে পারো, যেটা তোমার খুশি। এবার দেখো নেক্সট কোশ্চেন তোমাকে বলছে, দেখো অভিকর্ষ ত্বরণ জি এর মানটা সবচেয়ে কম কোথায়। তো আমাদের দেখো জি এর মানটা, আমরা যদি জি এর মানটা দেখি, তো আমাদের জি এর মানটা দেখো কেন্দ্র ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে একটা হবে, ভূপৃষ্ঠে এখানে বলতে ভূকেন্দ্র হবে, ঠিক আছে, এখানে ভূকেন্দ্র হবে। তো কেন্দ্রের জি এর মানটা কত, 0। তো 0 বললে কি সবচেয়ে কম হয়ে যায় না, 0 বললে সবচেয়ে কম। তো এখানে আমাদের দেখো মেরু অঞ্চল, তো মেরু অঞ্চলে কিন্তু 9.83, ঠিক আছে। এরপর আমাদের বিষুবীয় অঞ্চল 9.78। এবার দেখো আমাদের যদি 45 অপশনে বলছে 9.8, তার মানে আমাদের যে সবচেয়ে বেশি যদি বলি, সবচেয়ে বড় বা মানটা সবচেয়ে বেশি কোথায়, মেরুতে মনে করো আমাদের সবচেয়ে মানটা বেশি থাকে, ঠিক আছে। মেরুতে মানটা কি বলতো সবচেয়ে বেশি থাকে, মেরুতে যদি বলি, তাহলে মেরুতের ক্ষেত্রে আমাদের মানটা কি, ভূপৃষ্ঠে আমরা যদি বলি 9.8, আমরা 45 ডিগ্রি অক্ষাংশে, মেরুর ক্ষেত্রে দেখো 9.83 আমরা পাবো, এবং বিষুবীয় ক্ষেত্রে 9.78, ঠিক আছে। তো আমাদের যদি অপশন থাকতো ভূপৃষ্ঠ, মেরু এবং বিষুবীয়, তার মধ্যে বিষুবীয়তে সবচেয়ে কম থাকে এবং হচ্ছে মেরুতে সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। তাহলে মেরু অঞ্চলে সবচেয়ে জি এর মানটা বেশি, আর কম কোথায়, যে ভূকেন্দ্রে, এখানে কি হবে তোমার কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা কত, জি এর মানটা হচ্ছে 0, পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0। ওকে, এরপরে দেখো তোমাকে বলছে পৃথিবীর জন্য বিষুবীয় অঞ্চলের অভিকর্ষ ত্বরণ কত কম হবে। তো বিষুবীয় অঞ্চল, ঠিক আছে, পৃথিবীর ঘূর্ণনের জন্য বিষুবীয় অঞ্চল আমরা কি দেখলাম, আমাদের 9.78 থাকে, ঠিক আছে, আর নর্মাল আমরা কি দেখি 9.8, 9.83 এরকম থাকে। তো এই দুইটা বিয়োগ করে দিলে তুমি দেখবা 0.03 এরকম একটা মান তোমার আসে, ঠিক আছে। এটা অনেক আগে আসছে, 24-25 একটা মানটা জাস্ট মুখস্থ রাখার চেষ্টা করতে পারো। এরপর দেখো আমাদের বলছে যে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। তো আমাদের যখন একটা বস্তু নিচের দিকে পড়বে, ঠিক আছে, নিচের দিকে পড়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের যে শক্তির সংরক্ষণশীলতা সেটা অবশ্যই মানবে। তার মানে এখানকার যে মোট শক্তি এবং এখানকার যে মোট শক্তি এবং এখানকার যে মোট শক্তি, তিনটাই কি সমান, ঠিক আছে, তিনটাই কি থাকে সমান। এটাই মূলত আমাদের শক্তির যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। অর্থাৎ যে কোনো বিন্দুতে তুমি যদি শক্তির মানটা মাপো, তাহলে এখানে কি পাবো, বিভব শক্তি পাবা, গতি শক্তি পাবা, এই দুইটা যে যোগফল এটা হচ্ছে আমাদের মোট যান্ত্রিক শক্তি। এটা প্রত্যেকটা বিন্দুতে সেম হবে, এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কি হবে, সমান হবে। তো এটা মূলত সংরক্ষণতা মেনে চলে, তাহলে এটা কি হবে, প্রযোজ্য হবে, ঠিক আছে, প্রযোজ্য হবে। তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে, এটি কার সূত্র, এটা অবশ্যই আমাদের কেপলার সূত্র, ঠিক আছে। কেপলারের আমাদের যে তিনটা সূত্র আছে, তো এটাতে আমরা এটি দ্বারা মনে রাখতে পারি, ঠিক আছে। প্রথম সূত্র আমাদের কি, উপবৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে, উপবৃত্তাকার, তাহলে দেখো ইলিপস দিয়ে আমরা উপবৃত্তাকার মনে রাখবো। তারপর এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, দেখবো যে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল তৈরি করে, ক্ষেত্রফলের সূত্র টি হচ্ছে পর্যায়কালের সূত্র, টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তো এটা হচ্ছে পর্যায়কালের সূত্র, ঠিক আছে। তিনটা সূত্র আমরা পাবো, পর্যায়কালের সূত্র।
তো এটা তোমার মাথায় রাখতে হবে যে আমাদের যে কেপলারের 3টা সূত্র, প্রথম সূত্র কি উপবৃত্তাকার পথে গ্রহগুলো ঘুরে, এরপর আমাদের ক্ষেত্রফলের সূত্র গ্রহ এবং যে আমাদের সূর্যের মধ্যবর্তী সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে এই সূত্র, দ্বিতীয় হচ্ছে পর্যায়কাল এবং পৃথিবীর যে ব্যাস বা ব্যাসার্ধ তার মধ্যে যে সম্পর্ক সেটা দেখো আর স্কোয়ার ইকুয়াল কত ছিল আর কিউব, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। ওকে, এখান থেকে অনেক সময় আবার প্রশ্ন চলে আসে তোমার টি প্রপোর্শনাল টু টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এখান থেকে তোমার T1 বা হচ্ছে T2 এটার উপর স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় R1 ডিভাইড বাই R2 এটার উপরে কিউব। ঠিক আছে, তো এইভাবে অনেক সময় প্রশ্ন দেয় তোমাকে, আর এর মানটা চেঞ্জ করলে টি এর মানটা কিভাবে পরিবর্তন হবে। ঠিক আছে, আবর্তনকাল পৃথিবীর যেমন যাবো 365 দিনে একবার ঘুরতেছে, তখন আমি যদি ব্যাসার্ধ কমায় ফেলি তাহলে এক বছরে কতদিন হবে, এরকম প্রশ্নগুলো কিন্তু এই সূত্র থেকে আসে। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলাই ছিল মূলত আমাদের প্রশ্নগুলো। তো আমাদের একটা কোর্সের কথা বলি, সেটা হচ্ছে আমাদের গুচ্ছক এমসিকিউ কোর্স। আবারও বললাম, যারা এখনো প্রস্তুতি ঠিকভাবে নিতে পারো নাই বা প্রস্তুতি তোমাদের গ্যাপ আছে, তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ আমরা এটা জিরো থেকে শুরু করবো, এখনো শুরু হয় নাই, আগামী 25 তারিখ থেকে শুরু হবে, 25 ফেব্রুয়ারি থেকে এই কোর্সটা শুরু হবে। তো যারা একদম শূন্য থেকে শুরু করতে চাও, যাদের প্রিপারেশনে এখনো প্রবলেম আছে, গ্যাপ আছে, তারা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারো। এখন আমরা এই যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো নিতেছি, এগুলো শেষ হয়ে গেলে এখানে তোমার কনসেপ্ট ক্লাসগুলো পাশাপাশি টাইপ ওয়াইজ শুধু কম্প্যাক্ট আকারে যতটুকু দরকার, ক্লাস ডিউরেশন বেশি রাখবো না, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোর উপর ফোকাস করবো গুচ্ছে আসার মতো, কারণ এখানে অপ্রয়োজনীয় জিনিস আমাদের এখানে পড়ার সময় নেই, আমরা এখানে জাস্ট ইম্পর্টেন্ট বিষয়ে ফোকাস করি, যেগুলো থেকে গুচ্ছে প্রশ্ন আসবে বা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো এই টাইপগুলোই আমাদের কোর্সে এখানে বোঝানো হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে, এবং বায়োলজির ক্ষেত্রে সাজেশন থাকবে, যেই সাজেশনগুলো দিব ইনশাল্লাহ এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, তো চান্স পাওয়ার জন্য শেষ মুহূর্তে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যারা এই কোর্সটাতে ভর্তি হতে চাও তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ, এই নাম্বারে একটু কষ্ট করে নক দিবা, অথবা তোমার কমেন্ট বক্সে ডেসক্রিপশন ডিটেলসটা পাওয়া যাবে, সেখান থেকেও ওয়েবসাইটে ডিটেলস দেখে ভর্তি হতে পারবা। ঠিক আছে, তো এই ছিল মতো বিষয়টা। তো ক্লাসটা কেমন লাগলো, এরপরে তোমরা কোন চ্যাপ্টারের উপর চাচ্ছ সেই চ্যাপ্টারটা আমরা আগে দেওয়ার চেষ্টা করবো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে কোন চ্যাপ্টারটা তোমরা দ্রুত চাচ্ছ সেটা কমেন্ট করে জানাও, তো আমরা পরবর্তীতে ওই চ্যাপ্টারের উপরে ক্লাসটা দিয়ে দিব। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই মেনশন করে দিও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।